প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম অংশটুকু অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান এবং স্তরবিন্যাস বিস্তারিতভাবে আলোচনা করব। সঙ্গে সঙ্গে এইটুকু অংশের মধ্যে থেকে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেই বিষয়গুলো আমি তোমাদের বলে দেব। তাহলে আমরা সবার প্রথমে যেটা পড়বো সেটা হলো বায়ুমণ্ডল কাকে বলে। না, যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথেই আবর্তিত হয়ে চলেছে তাকে আমরা বায়ুমণ্ডল বলবো। অর্থাৎ কিনা এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীর চারপাশে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে সেটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই যে অদৃশ্য গ্যাসীয় আবরণটা রয়েছে এটা পৃথিবীর আবর্তনের সঙ্গেই আবর্তিত হয়ে চলেছে, একেই আমরা বলবো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের বিস্তার কতটুকু? না, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার। এই বায়ুমণ্ডলের উপাদান কি কি রয়েছে? বায়ুমণ্ডলের প্রধানত তিনটে উপাদান, একটা গ্যাসীয় উপাদান, একটা জলীয় বাষ্প আর একটা আমাদের ধূলিকণা। এই গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি রয়েছে? গ্যাসীয় উপাদানের মধ্যে অনেকগুলি গ্যাস রয়েছে। নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওজোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, মিথেন গ্যাস, নিয়ন, হিলিয়াম, জেনন, ক্রিপ্টন ইত্যাদি গ্যাসগুলো রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা রয়েছে সেটা হলো নাইট্রোজেন গ্যাস। এর পরিমাণটা কত? না, 78.08%। তারপরে রয়েছে অক্সিজেন গ্যাস, যার পরিমাণ 20.94%, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা রয়েছে 0.03%। পরীক্ষার সময় একটা প্রশ্ন আসে যে গ্যাসীয় উপাদানের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাসটা রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না মিথেন? উত্তর কী হবে? নাইট্রোজেন গ্যাস। আবার এর পরিমাণটা আসতে পারে যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা কত? না, 78.08%। এর সঙ্গে সঙ্গে তোমরা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর নামও মনে রাখবে, নিয়ন, হিলিয়াম, জেনন আর ক্রিপ্টন। কারণ পরীক্ষার সময় এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না হিলিয়াম? উত্তর কী হবে? হিলিয়াম। ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে যে এই গ্যাসগুলোর গুরুত্ব কী। নাইট্রোজেন গ্যাস পরিবেশে দরকার কেন? না, নাইট্রোজেন গ্যাস পরিবেশে দরকার তার কারণ হলো এই নাইট্রোজেন গ্যাসটা প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে, মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ কি না, মাটিতে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো পরিবেশ থেকে নাইট্রোজেন গ্যাসটা নিয়ে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও সার উৎপাদনে কিন্তু নাইট্রোজেন গ্যাসের দরকার আছে। অক্সিজেন গ্যাসের কি দরকার আছে? না, জীবজগতের প্রাণের মূল আধার হলো অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন ছাড়া জীবজগতের বেঁচে থাকা অসম্ভব। আবহ বিকারে সাহায্য করে কিনা, রাসায়নিক আবহ বিকার জারণ প্রক্রিয়াতে কিন্তু আমাদের অক্সিজেন সাহায্য করে। এছাড়াও আগুন জ্বালাতে অক্সিজেনের দরকার হয়। ওজোন গ্যাসের কি দরকার? না, ওজোন গ্যাসটা আমাদের সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রে, এই ইউভি রেকে এরা কি করছে না, শোষণ করে নিচ্ছে। শোষণ করে আমাদের ভূপৃষ্ঠে বা জীবজগৎকে রক্ষা করছে। জীবজগৎকে রক্ষা করছে কোন গ্যাস? আমাদের ওজোন গ্যাস। কিভাবে? না, সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি অর্থাৎ ক্ষতিকর রশ্মিগুলোকে তারা শোষণ করে জীবজগৎকে রক্ষা করছে। জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা কি না, জলের গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলা হয়। আর জলীয় বাষ্পের উৎস কি না, পৃথিবীতে অবস্থিত সমস্ত রকমের জলভাগই কিন্তু জলীয় বাষ্পের উৎস। অর্থাৎ নদী, নালা, খাল, বিল, সমুদ্র, হ্রদ ইত্যাদি হলো জলীয় বাষ্পের উৎস। জলীয় বাষ্পের গুরুত্ব কি না, পরীক্ষার সময় একটা ছোট প্রশ্ন থাকে যে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। কি লিখবে তোমরা? না, জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই মেঘের সৃষ্টি হয়। জলীয় বাষ্পের কারণেই বৃষ্টিপাত, শিশির, কুয়াশা, তুহিন ইত্যাদির সৃষ্টি হয়।
জলীয় বাষ্প কি করে না, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গগুলোকে শোষণ করে এবং বিকিরিত বৃহৎ তরঙ্গগুলোকে বাধাদান করে বায়ুমণ্ডলের নিম্ন স্তরকে উত্তপ্ত রাখতে সাহায্য করে। অর্থাৎ সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ রশ্মিগুলো আসে সেটা শোষণ করে এবং ভূপৃষ্ঠে আসার পর যখন বিকিরিত হয়ে ফিরে যায় সেটাকে কি করছে না, যেতে বাধাদান করছে, বাধাদান করে কি করছে না, নিম্ন স্তরকে উত্তপ্ত রাখতে সাহায্য করে। এরপর আমরা দেখব ধূলিকণা। ধূলিকণার উৎস কোনটা না, ভূপৃষ্ঠের ধূলিকণা, আগ্নেয়গিরির ছাইকণা, সমুদ্রের লবণকণা ইত্যাদি হলো ধূলিকণা বা এরোজলের উৎস। ধূলিকণার অপর নাম এরোজল, অর্থাৎ ধূলিকণাকে এরোজলও বলা হয়। ধূলিকণার গুরুত্ব কি, এটাও পরীক্ষার সময় 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা বলবে ধূলিকণার উপস্থিতির জন্যই মেঘ ও বৃষ্টিপাতের সৃষ্টি হয়। কি করে হয় না, জলীয় বাষ্প যখন ঊর্ধ্বাকাশে ওঠে এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়, সেই সময় এই ধূলিকণাকে আশ্রয় করেই কিন্তু মেঘের সৃষ্টি করে এবং সেখান থেকে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। অর্থাৎ ধূলিকণা কি করছে, মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টিতে সাহায্য করে। ধূলিকণা বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখতে সাহায্য করে, আবার ধূলিকণার উপস্থিতির জন্যই আকাশের রং নীল রঙের দেখায়। আর ধূলিকণা ধোঁয়া এবং কুয়াশা মিলিত হয়ে তৈরি করে ধোঁয়াশা, যা কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকর। এবার আমরা পড়ব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। না, বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস করা হয়েছে সেটা দুভাবে করা হয়েছে, একটা উপাদানের ভিত্তিতে আর একটা উষ্ণতার ভিত্তিতে। তা প্রথমে উপাদানের ভিত্তিতে আমরা পড়ব। না, উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হলো আমাদের হেটেরোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার মানে সমমণ্ডল এবং হেটেরোস্ফিয়ার মানে বিষমমণ্ডল। মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান, অর্থাৎ বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জৈব অজৈব কণা ইত্যাদির পরিমাণগুলো মোটামুটি সমান থাকার জন্য এই স্তরটাকে নাম দেওয়া হয়েছে হোমোস্ফিয়ার। হোমো মানে সমান, অর্থাৎ সমান থাকার জন্য নাম দেওয়া হয়েছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এবার আমরা দেখব হেটেরোস্ফিয়ার। না, 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না, অর্থাৎ আলাদা আলাদা থাকার জন্য বা বিষম থাকার জন্য, অর্থাৎ সমান নয়, সমান না থাকার জন্য এই স্তরের নাম দেওয়া হয়েছে হেটেরোস্ফিয়ার। তাহলে এখানে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলির অনুপাত একই রকম ছিল তার জন্য বলা হয়েছে হোমোস্ফিয়ার। উচ্চতা কত না, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তর। আর হেটেরোস্ফিয়ার 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলো একই রকম থাকে না, তার জন্য একে বলা হয় হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। এই ছবিতে আমরা এখানে দেখো যে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের হোমোস্ফিয়ার এবং তারপরে 88 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা আমাদের হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর এবং হিলিয়াম স্তর ও হাইড্রোজেন স্তর। নাইট্রোজেন স্তরের উচ্চতা 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত, অক্সিজেন স্তরের উচ্চতা 200 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত এবং হিলিয়াম স্তর 1120 থেকে 3,540 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং হাইড্রোজেন স্তর 3,540 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এবার একটা প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে যে আমাদের সর্বোচ্চ উচ্চতায় কোন গ্যাসকে দেখতে পাবো, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হিলিয়াম গ্যাস না হাইড্রোজেন গ্যাস? উত্তর কিন্তু হবে আমাদের হাইড্রোজেন গ্যাস। আরেকটা ছোট প্রশ্ন আসে যে হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের যে সীমারেখা তাকে বলা হয় টার্বোপজ। উষ্ণতার পার্থক্যে বায়ুমণ্ডলকে আমরা 6টা স্তরে ভাগ করব। অর্থাৎ কিনা আমাদের
ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, এই স্তরে তাপমাত্রা কিন্তু একই রকম থাকে না। তাপমাত্রা একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। তার ভিত্তিতেই আমাদের 6টা স্তরে ভাগ করা হয়েছে। কি না? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এখানে তোমরা দেখো একটা লাল কালি দিয়ে আমি একটা তাপমাত্রা একটা রেখা অঙ্কন করেছি, যেটা এঁকে বেঁকে আমাদের উপর দিকে উঠে গেছে। এটা হলো আমাদের তাপমাত্রা আমার বাঁদিকে কমছে, তাপমাত্রা এদিকে কমছে এবং এখান থেকে এদিকে বাড়ছে। এটা হলো 0 ডিগ্রি। অর্থাৎ রেখাটা দেখো তোমাদের প্রথমে এদিকে কমে গেল, আবার বেড়ে গেল, আবার কমে গেল, আবার বেড়ে গেল। অর্থাৎ তাপমাত্রা একটা যে পরিবর্তন আমরা লক্ষ্য করি, তার ভিত্তিতে আমাদের এই 6টা স্তরে ভাগ করা হয়েছে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। তবে এই বিস্তৃতি কিন্তু অঞ্চলভেদে আলাদা হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখব যে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি 18 কিলোমিটার। আবার যখন আমরা মেরু অঞ্চলে চলে যাব, সেখানে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি মাত্র 8 কিলোমিটার। এবার এই স্তরের কতগুলো বৈশিষ্ট্য আমরা পড়ে নেব। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটারে উষ্ণতা কমতে থাকে, যাকে নর্মাল ল্যাপস রেট বলা হয় বা স্বাভাবিক তাপহ্রাস বলা হয়। পরীক্ষার সময় একটা ছোট প্রশ্ন দেয় যে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপহ্রাস কাকে বলে? তোমরা কি বলবে? যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটারে উষ্ণতা কমতে থাকে। একেই বলা হয় নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপ হ্রাস। এই উষ্ণতা কমতে কমতে একটা সময় দেখা যাবে যে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে উষ্ণতা হয় -80 ডিগ্রি সেন্টিগ্রেড। -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে আর কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না? বায়ুমণ্ডলের এই স্তরে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগগুলি অর্থাৎ ঝড়, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা ইত্যাদি সংগঠিত হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এটাও কিন্তু ছোট প্রশ্নে আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? উত্তর কি হবে? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর বায়ুমণ্ডলের এই স্তরেই সমস্ত গ্যাসীয় উপাদানের 75% কিন্তু এখানে পরিলক্ষিত হয়। আবার এখানে কি হবে না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকবে। যত আমরা উপর দিকে যাব বায়ুর চাপ কমতে থাকবে। প্রথমে কি হয়েছিল না, উষ্ণতাও কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমেছিল এবং বায়ুর চাপও কিন্তু উচ্চতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকবে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উষ্ণতা কত হবে? -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই স্তরের ঊর্ধ্বস্তরকে আমরা বলবো ট্রোপোপজ। এই স্তরের ঊর্ধ্বস্তরকে বলবো আমরা ট্রোপোপজ। কেন বলবো না, দেখা যাবে এই স্তরের ঊর্ধ্বস্তরে গিয়ে উষ্ণতা একটা নির্দিষ্ট জায়গায় পজ করেছে, অর্থাৎ থেমে গেছে। উষ্ণতা আর বাড়ছেও না, কমছেও না, যার জন্য এই স্তরটাকে বলা হয় ট্রোপোপজ। এটা কোথায় দেখা যায় না, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে প্রায় 3 কিলোমিটার একটা বিস্তৃত স্তর, যেখানে উষ্ণতা একটা নির্দিষ্ট জায়গায় পজ করে, তাকে আমরা বলবো ট্রোপোপজ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ট্রোপোপজ কোথায় দেখা যায়? বলতে হবে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তরে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে আমরা ট্রোপোপজকে পরিলক্ষিত হতে দেখি। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এর বিস্তৃতি 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত
উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি। এর বৈশিষ্ট্য কি আছে না, এর বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ট্রোপোস্ফিয়ারে কি হয়েছিল, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যাচ্ছিল, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। তার জন্য এখানে দেখো রেখাটা আমার ডান দিকে গেছে, ডান দিকে যাওয়ার অর্থ হলো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এর উষ্ণতা হবে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা কত, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এর কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। এই স্তরে ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এখানে ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগগুলি হয় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। আর এই শান্তমণ্ডল বলার জন্যই বা এই অঞ্চলটা শান্ত থাকার জন্য এখান দিয়ে জেট প্লেনগুলো যাতায়াত করে। তাহলে আমাদের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন যাতায়াত করে না, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন যাতায়াত করে এবং এই স্তরের মধ্যে আমাদের ওজোন গ্যাসের স্তর পরিলক্ষিত হয়। অর্থাৎ এই স্তরে ওজোন গ্যাসটা আমরা দেখতে পাই। পরীক্ষার সময় একটা প্রশ্ন আসে, ওজোন গ্যাসের স্তর আমরা কোন বায়ুমণ্ডলের কোন স্তরে পরিলক্ষিত হতে দেখি? উত্তর কী হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এখানে কি হয় না, আন্টার্কটিকায় শীতকালে সৃষ্ট সামান্য মেঘ, যাকে মৌক্তিক মেঘ বা মাদার অফ পার্ল বলা হয়। অর্থাৎ আন্টার্কটিকায় এই সময়ে এই স্তরের মধ্যে আন্টার্কটিকায় কি হয় না, সামান্য মেঘের সৃষ্টি হয়, যাকে মৌক্তিক মেঘ বা মাদার অফ পার্ল বলা হয়। এবং এই স্তরের ঊর্ধ্বসীমাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঊর্ধ্ব স্তরকে কি বলবো? স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ারের নিম্ন স্তর এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তর। এই স্তরে কি হবে? প্রায় 5 কিলোমিটার অঞ্চল জুড়ে, 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে কি হবে না, উষ্ণতা একটা নির্দিষ্ট জায়গায় পজ করবে, অর্থাৎ বাড়বেও না কমবেও না। এই স্তরটাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের বিস্তৃতি 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের মেসোস্ফিয়ার বিস্তৃত। এই মেসোস্ফিয়ারের এবার আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখব না, মেসোস্ফিয়ারে কি হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বেড়েছিল এবং মেসোস্ফিয়ারে তাপমাত্রা আবার কমতে শুরু করবে এবং সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছবে তখন তাপমাত্রা হবে -90 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, -90 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের আরও কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যেখানে বায়ুর চাপ খুব কম থাকে আর মহাকাশ থেকে আগত উল্কা এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। আমরা এটা একটু দেখে নিই যে মেসোস্ফিয়ারের উষ্ণতা ভীষণ কম, -90 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে তার উপরে যতগুলো স্তর আছে এখানে উষ্ণতা অনেক বেশি, থার্মোস্ফিয়ারের উষ্ণতা অনেক বেশি। যখন উল্কাগুলো মহাকাশ থেকে ছুটে পৃথিবীর বুকে যখন ছুটে আসে তখন যখনই মেসোস্ফিয়ারে পৌঁছয় তখন এখানে উষ্ণতা হঠাৎ করে কমে যায়। থার্মোস্ফিয়ারের উষ্ণতা অনেক বেশি, মেসোস্ফিয়ারের উষ্ণতা অনেক কম। এই যে দুটো স্তরের মধ্যে যে বিরাট একটা উষ্ণতার তারতম্যের বা দুটো স্তরের যে উষ্ণতার পার্থক্য, যার সঙ্গে উল্কাপিণ্ড কিন্তু সহজে মানিয়ে নিতে পারে না। উষ্ণতার তারতম্যের জন্যই কিন্তু এই মেসোস্ফিয়ারে এসে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় এই স্তরে, যাকে নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউড বলা হয়। আর এই স্তরের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলা হয়। বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের বিস্তৃতি আমাদের 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। এই স্তরের বৈশিষ্ট্য কী আছে না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা অতি দ্রুত হারে বাড়তে থাকে এবং সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছয় তখন তাপমাত্রা হয় 1200 ডিগ্রি
সেন্টিগ্রেড মতো, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। আর এই স্তরের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই স্তরের বায়ুর ঘনত্ব খুব কম হয় এবং সূর্য থেকে আগত এক্স রে ও গামা রেকে শোষণ করে বায়বীয় উপাদানগুলি ধনাত্মক আয়নে পরিণত হয়, তাই এই স্তরের নাম হয়েছে আয়নোস্ফিয়ার। আর এখানকার বস্তুকণা আয়নিত অবস্থায় থাকায় বেতার তরঙ্গ এই স্তর থেকেই প্রতিফলিত হয়। আর আরোরা বা মেরুপ্রভা যে আমরা দেখতে পাই সেটা কিন্তু এই স্তরেই সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের পঞ্চম স্তর এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বিস্তৃতি 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত। 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এক্সোস্ফিয়ার বিস্তৃত। এক্সোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে এবং সর্বোচ্চ এর উষ্ণতা হয় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। সর্বোচ্চ উচ্চতায় এর উষ্ণতা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। আর এই স্তরে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য এক্সোস্ফিয়ারে আমরা লক্ষ্য করব। এর পরের স্তর আমাদের শেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরটা 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 750 থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত হলো আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরেও কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে এবং সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা হয় মোটামুটি 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এই স্তরে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব নেই বললেই চলে। আর এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এই স্তরে দেখা যায়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এই স্তরেই দেখা যায়। আলোচনা করতে করতেই আমি তোমাদের কী ধরনের ছোট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। বড় প্রশ্ন হিসেবে তোমরা যে কোনো 3টে স্তর রেডি করে রাখবে, 2টোও আসতে পারে, 3টেও আসতে পারে, এবং আলাদা করে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার 3 নম্বর অথবা 2 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষার সময় আসতে পারে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যতটুকু আমি তোমাদের বোঝালাম। এরপরে কারো যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।